আচ্ছা, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে, দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, এখানে আপনারা একটা এক্সেল শিটটা দেখা যাচ্ছে তো, না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে গত যে ক্লাসগুলো হয়েছে এগুলার আদলেই কিছু প্রশ্ন আছে, হয়তো একটু ডিটেলস লেখা আছে। এক্সামেও অনেক সময় এইভাবে আসে। দেখেন প্রথমে কি লেখা আছে, কিপ অল টেক্সট লেফট অ্যালাইনড অ্যান্ড অ্যামাউন্ট রাইট অ্যালাইনড। এগুলা ছোটোখাটো বিষয়, যে টেক্সটগুলোকে রাইট অ্যালাইন, আমরা যখন জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স এগুলো করব, এক্ষেত্রে আমাদের টেক্সটগুলো যাতে লেফট অ্যালাইন থাকে এবং অ্যামাউন্টগুলো থাকবে আমাদের রাইট অ্যালাইন। ঠিক আছে? তাহলে এটা তো সবাই করতে পারবো নাকি? এই অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারবো? হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে সেট হেডার প্রিপেয়ার বাই দ্য ইউর নেম অ্যান্ড ফুটার কোম্পানি অ্যাড্রেস। হেডার ফুটার দিতে পারেন আপনারা এক্সেলে? আচ্ছা, আমি একবার তারপরে দেখাই দিই। আমরা হেডার ফুটার দিব পেজ লেআউট থেকে। পেজ লেআউটে গিয়ে যে প্রিন্ট টাইটেলে যাব। এখান থেকে এই যে হেডার ফুটার ক্লিক করব, করে কাস্টম হেডার ফুটার আছে, এই যে কাস্টমে ক্লিক করে হেডারটা কি বলছে, হেডারটা বলছে, আচ্ছা আরেকবার আমরা একটু দেখে আসি, তাহলে আরো সুবিধা হবে। হেডার বলছে ক্রিয়েট এ হেডার দ্যাট ইনক্লুড ইউর নেম ইন দ্য লেফট সেকশন। এরপরে আছে পেজ নাম্বার ইন দ্য সেন্টার সেকশন অ্যান্ড আইডি নাম্বার ইন দ্য রাইট সেকশন। আচ্ছা, তিনটা সেকশনে লিখতে বলছে। আচ্ছা, তাহলে আমরা কোথায় যাব প্রথমে? এই দেখেন, এটার ভিতরে যদি থাকি তখন কিন্তু এই ইয়েগুলো উজ্জ্ব হয়ে যায়, এভাবে করা যাবে না। এমনিতে নর্মাল ক্লিক একবার করে দেন পেজ লেআউট, এখান থেকে প্রিন্ট টাইটেল থেকে হেডার ফুটার, কাস্টম হেডারে যায় লেফটে বলছে ইউর নেম। আমি নেমই দিলাম, আপনারা নিজের নামটা লিখবেন যদি এরকম থাকে আর কি। সেন্টার লাইনে বলছে কি দিতে, সেন্টার পেজ নাম্বার। পেজ নাম্বার আপনারা এখানে ক্লিক করে এই যে সেন্টারে এসে এই যে এখানের মধ্যে পেজ নাম্বার পাবেন, ইনসার্ট পেজ নাম্বার, এটা দিয়ে দিলে অটো পেজ নাম্বার চলে আসবে। এরপরে রাইট সেকশনে কি বলছে? আইডি দিতে বলছে ভাইয়া। আইডি, তো ধরেন আইডি কি আইডি এটা জানি না, যাই বলছে তা দিবেন। আইডি, আপনার আইডি অথবা আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকতে পারে, ওইটা যাই বলে এখানে লিখে দিবেন। ওকে, এটা আমাদের কাস্টম হেডার হয়ে গেছে। এরপর হচ্ছে ফুটারের মধ্যে কি বলছে, ফুটার কোম্পানি অ্যাড্রেস। তো এই যে ফুটারের মধ্যে কোন পাশে এটা কিছুই বলে নাই, তাহলে আমরা সেন্টারে দিয়ে দিলাম কোম্পানি অ্যাড্রেস, দিয়ে ওকে। ওকে, তাহলে আমাদের হেডার ফুটার হয়ে গেল। ঠিক আছে, এটা প্রিন্ট প্রিভিউ দেখলে হয়তো দেখা যাবে। এই যে নেম, পেজ নাম্বার 1, আইডি, নিচে হচ্ছে কোম্পানি অ্যাড্রেস, সব কিছুই আসছে। আচ্ছা, এগুলো এমনিতেই মেজর ইস্যু না, তারপরে এগুলো যদি ভাইভাতে বলে অথবা নিজে একটু লিখে দিতে বলে, না পারলে নিজে থেকেও বিব্রত লাগবে এটা, বা রেকর্ড হতেছে কি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি ফন্ট সাইজ 12 ইন দ্য হোল ডকুমেন্ট, পুরো ডকুমেন্টের এটা 12 সাইজ করে, 12 সাইজ করে দেন। এটা টোটাল পুরাটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করে দেন এখান থেকে 12 দিয়ে দিবেন আপনারা, 12 দিয়ে এন্টার। ঠিক আছে, আমি একটু বাড়াই নিচ্ছি আমার কাজের জন্য। আচ্ছা, মেক শিট এ নেম মাস্টার, এখান থেকে মোটামুটি আমাদের 6 নাম্বার থেকে কাজ শুরু। মেক শিট অ্যান্ড নেম মাস্টার, একটা শিট তৈরি করতে হবে যেটাকে মাস্টার শিট দিব, অর্থাৎ আমাদের যে ডেটা দিবে ওইটাকে আমরা মাস্টার শিট নাম দিব। এই যে আমাদেরকে ডেটা দিছে, ধরেন এই ট্রানজাকশনগুলো আমাদেরকে দিল, এটাকে বলছে মাস্টার শিট দিতে, এটা আমরা রিনেম করে মাস্টার শিট লিখে দিব, মাস্টার শিট বা মাস্টার ফাইল।
মেক শিট অ্যান্ড নেম মাস্টার, শুধু মাস্টার লিখতে বলছে, তাহলে মাস্টার লিখলাম। আচ্ছা, এরপরে বলছে গেট লেজার ইন ট্রানজাকশন শিট লেজার শিট থ্রো ডেটা ভ্যালিডেশন, এটা একবারে ফার্স্ট ক্লাসে আমরা করে ফেলছি। লেজার শিট করতে হবে এবং এটা ডেটা ভ্যালিডেশন আকারে যাতে থাকে এখানে, তাহলে আমরা কাজ শুরু করব এখন। তাহলে মাস্টার শিটে করব না, আমরা নতুন একটা শিট নিয়ে ওইটার মধ্যে করব, মানে ওয়ার্কিং নামে শিটটা দিয়ে দিই যেটার মধ্যে আমাদের কাজ থাকবে ওয়ার্কিং, এটার মধ্যে আমরা আমাদের কাজ করব। আচ্ছা, এখন কাজ করার প্রথম কাজ কি, যেহেতু লেজার লিস্ট করতে হবে আমাদেরকে, এই যে গেট লেজার ইন ট্রানজাকশন শিট ফ্রম লেজার শিট থ্রো ডেটা ভ্যালিডেশন। আচ্ছা, একটা ট্রানজাকশন শিট থেকে লেজার করতে বলছে, লেজার শিট করতে হবে ট্রানজাকশন শিট থেকে। ট্রানজাকশন মানে হচ্ছে জার্নালগুলো করে ফেলবো আমরা, ওইটাই আমাদের ট্রানজাকশন শিট হয়ে যাবে। থ্রো ডেটা ভ্যালিডেশন আকারে, অর্থাৎ ওয়ার্কিং এর মধ্যে আমরা আমাদের যাবতীয় সব কাজ করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি করতে হবে, আমাদেরকে জার্নাল করতে হবে। কি করতে হবে, জার্নাল করতে হবে না? জি স্যার। আচ্ছা, আমি আপনাদের এখানে সুবিধার্থে অলরেডি জার্নালটা করে রাখছি। তো এই যে জার্নাল আমরা করে ফেললাম, মানে অ্যাজ ইট ইজ আগের মতোই কাজগুলো। এখন জার্নালের পরে যারা আগে বুঝেন নাই বা একটু গ্যাপ ছিল তারা একটু ভালো করে দেখে নেন। লেজার লিস্ট, অনেকে লেজার কমপ্লিটলি এখানে করে ফেলেন, করলেও সমস্যা নাই, কিন্তু দুইটা হয়ে যায়, লেজার আর ট্রায়াল ব্যালেন্স তো একই রকম দেখা যায়, এই জন্য আমরা এটা করি না। লেজার লিস্ট করব, তো লেজার লিস্ট করার জন্য আমরা কি করব, এখান থেকে জার্নালের মধ্যে যতগুলো ট্রানজাকশন আছে এগুলাকে আমরা এখানে নিয়ে আসব। একবার নিচে দেই, এখানে নিয়ে আসলাম। এরপরে কি করব, এখানে রিমুভ ডুপ্লিকেট করব, ডেটা থেকে রিমুভ ডুপ্লিকেট। ওকে, রিমুভ ডুপ্লিকেট হয়ে গেল। আচ্ছা, জার্নালটা একটু দেখে আসি ঠিক আছে কিনা একটু। আচ্ছা, 0 আছে। এবার লেজার লিস্ট করলাম, লেজার লিস্টটা ডেটা ভ্যালিডেশন করব এবার। ডেটা ভ্যালিডেশন করার জন্য এইটুকু সিলেক্ট করে ডেটা ভ্যালিডেশন। আচ্ছা, এইগুলা একটু খেয়াল রাখবেন, এই যে আমি এখন ডেটাতে ক্লিক করার পরে এখানে ডেটা ভ্যালিডেশন দেখাচ্ছে। তো আপনারা যেই ভার্সনে করবেন বা যেই ভার্সনে বসবেন অ্যাসেসমেন্টের দিন, ওইটা যদি আরও আপডেট ভার্সন হয় অথবা ওল্ড ভার্সন হয়, তাহলে সেক্ষেত্রে ডেটা ভ্যালিডেশনটা হয়তো একটু ভিতরে পাবেন। যেমন ডেটাতে ক্লিক করলেন, ডেটা থাকবে এই ফর্মুলা, এগুলোকে বলে মেনুবার। মেনুবারের আইটেমগুলো ঠিক থাকবে, মেনুবারে ক্লিক করার পরে সরাসরি এখানে না পাইয়া হয়তো ছোট একটা আইকনের ভিতরে 3টা আইটেম থাকতে পারে, একটু দেখে নিয়েন। এটাতে আবার ক্লিক করে আপনারা অনেকে কিন্তু ডেটা ভ্যালিডেশনটা মিস করছেন, জার্নাল লেজার সবই করে দিয়েছেন কিন্তু ডেটা ভ্যালিডেশন করেন নাই। এই যে এখন ডেটা ভ্যালিডেশন করে ফেললাম আমরা। এরপরে হচ্ছে লেজার লিস্ট হলো, তারপরে আমরা আচ্ছা, মানে ডেটা ভ্যালিডেশনটা কেন করি এটা যদি একটু কোশ্চেন। কেন করি এটার কারণ নাই, এখানে আমাদেরকে করতে বলছে এই জন্য আমরা করছি। এই যে এখানে, না না, মানে এটা করলে অ্যাকচুয়ালি হয়, মানে রেজাল্টটা কি ও আসে? আচ্ছা, এটা করলে হয়, ধরেন ডেটা ভ্যালিডেশনটা যদি দেখাই, ধরেন এই ডেটাগুলা আপনার এখানে কোনটা লাগবে আপনি জানেন না। হ্যাঁ, আপনি তাহলে সবগুলা ডেটাকে ভ্যালিডেশন করে ড্রপ ডাউন আকারে যদি আনতে চান, তখন আপনি দেখে দেখে টাইপ করতে হয় না, এখানে ক্লিক করে করে আনা যায়। যেমন ধরেন আপনি এখানের মধ্যে অন্যটা হবে, আপনি এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারবেন ভিন্নটা, ও ড্রপ আচ্ছা, ডাউন লিস্ট বুঝতে করার পারছি জন্য। বুঝতে পারছি। ওগুলো ড্রপ ডাউন লিস্ট করা যাবে আর হ্যাঁ, কি। ড্রপ ডাউন লিস্ট চলে আসে। আচ্ছা, তারপরে বলছে প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স, আমাদেরকে ট্রায়াল ব্যালেন্স করতে হবে, সেক্ষেত্রে সাম এবং সামি ফাংশন টু সামারাইজ লেজার ফ্রম ট্রানজাকশন টু মেক ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সটা করার জন্য আমরা সাম এবং সামি ফাংশন ইউজ করব। ট্রায়াল ব্যালেন্স, আর ট্রায়াল ব্যালেন্সটা আমরা ট্রায়াল ব্যালেন্স জার্নাল দুইটাই আমরা সিঙ্গেল অ্যামাউন্টে করব, মানে এক কলামে সিঙ্গেল কলাম থাকবে। ডেবিট ক্রেডিট দুইটা কলাম হবে না, ডেবিট প্লাস ফিগার এবং ক্রেডিটকে মাইনাস ফিগার দিয়ে আমরা করব।
এখানে আমরা লেজার লিস্ট থেকে পার্টিকুলার্স গুলা নিব, তারপর আমরা অ্যামাউন্ট গুলা নিয়ে আসবো জার্নাল থেকে সাম ইফ ফাংশন ইউজ করে। রেঞ্জ এটাকে লক করে দিব, কমা ক্রাইটেরিয়া হচ্ছে আমার ক্যাশ, কমা সাম রেঞ্জ হচ্ছে আমার, এটা হচ্ছে আমার সাম রেঞ্জ, এটাকে লক করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার একটু সাম করে দেখি এটা ঠিক আছে কিনা। 0 হওয়ার কথা, 0। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি? এরপর হচ্ছে প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স হয়ে গেল। মেক প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট, প্রফিট লস এবং ব্যালেন্স শিট করব বি লুকআপ ফাংশন ইউজ করে। আচ্ছা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে রেভিনিউ, এক্সপেন্স, ব্যালেন্স শিটে অ্যাসেট, ও ই। আর এটা আমাদের ফরম্যাটটা মনে আছে, আমরা যেটা যেটা নিব ওইটাকে রেড মার্ক করে দিব। আচ্ছা, প্রথম হচ্ছে ক্যাশ, ক্যাশ যেহেতু পাইছি অ্যাসেট আইটেম, দেখি আর অ্যাসেট কি আছে। অফিস সাপ্লাইজ, অ্যাকাউন্টস রিসিভেবল, অফিস ফার্নিচার, ইনভেন্টরি, স্যালারি, ব্যাংক, কম্পিউটার ইকুইপমেন্ট, আর নাই। তাহলে ওই যে এটাকে আছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেফ নিচেরটা। অ্যাকাউন্ট রিসিভেবল, এটা মানে আরেকটা অ্যাকাউন্ট রিসিভেবল, দুইটা অ্যাকাউন্ট রিসিভেবল আছে, মানে তারা দুইটা ভিন্ন ভিন্ন নামে জার্নাল করা হয়েছে আর কি। অ্যাকাউন্ট রিসিভেবল ডিএফ, অ্যাকাউন্ট রিসিভেবল এক্স ওয়াই জেড। তাহলে দুইটা হলে দুইটা যেহেতু ভিন্ন, তাহলে দুইটাই নিয়ে নেবেন। আর আপনি চাইলে একটাতেও করতে পারেন, জার্নাল করার সময় শুধু অ্যাকাউন্ট রিসিভেবল লিখলে তখন একটাতে হবে। অ্যাসেট। আচ্ছা, এরপর হচ্ছে ওনার্স ক্যাপিটাল, ড্রয়িং, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস ব্যাংক পেয়েবল, লোন পেয়েবল আছে আবার। ব্যাংক লোন পেয়েবল আছে। এটাকে আমি কালার করে দিলাম, কপি, এই এখানে বসাই দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে সেলস রেভিনিউ, একটাই আছে সেলস রেভিনিউ। তারপরে রেন্ট এক্সপেন্স, স্যালারিস এক্সপেন্স, ইলেকট্রিসিটি এক্সপেন্স, র অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এটাকে কালার, কপি, এক্সপেন্স। এবার কোন ফর্মুলা ইউজ করতে হবে? বি লুকআপ। বি লুকআপ ব্র্যাকেট, লুকআপ ভ্যালু হচ্ছে এটা, কমা টেবিল অ্যারে, টেবিল অ্যারে হচ্ছে এটা, লগ, কমা 2, কমা 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একটু বাদ দিয়ে দেই। এরপর হচ্ছে আমাদের আবার সেম ফাংশন এখানে ইউজ করতে হবে। সেম ফাংশন ইউজ করে শুধু এটাকে আমি এটা দিয়ে দিই, এন্টার। ভিলুকআপ ফাংশন নিয়ে কি কারো কোনো ইয়া আছে, কনফিউশন আছে, বা এটা সবাই কি পারবেন ভিলুকআপ ফাংশনটা? হ্যাঁ পারবো ইনশাল্লাহ।
নিট প্রফিট ইকুয়াল টু, এটা সবটাকে সাম করলেই হবে, ইকুয়াল টু নিট প্রফিট ইকুয়াল টু এটা। এবার টোটালটাকে সাম করে দেই, সাম এটা আর এটাকে সাম করি, এটা 7,78,000 মিলে গেছে। হ্যাঁ, দুটোটা মাইনাস ফিগার, একটা মাইনাসের একটা প্লাসের। এই মাইনাস প্লাস নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে আপনাদের? না, মাইনাস প্লাস নিয়ে আমার কনফিউশন নাই। কারো কোনো কনফিউশন আছে মাইনাস প্লাস? না স্যার। আচ্ছা, এখন তো মোটামুটি 22 জন আছেন, 22 মানে 20 জন আছেন, অথবা 19 জন। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? সবাই একটু ভিতর থেকে বলেন, অনেকে উপরে 2-3 জন শুধু কথা বলেন। না না, কনফিউশন নাই ইনশাআল্লাহ। সবাই, আমাদের এখানে ফিমেল আছে মনে হয় 2-3 জন। আপনাদের? আপনাদের কোনো কনফিউশন আছে? আচ্ছা, আমাদের তো কথাই নেই। হ্যাঁ, কারো কোনো কথাই নাই। আচ্ছা, এরপরে আসি আমরা, ইউজ টাইটেল ফর দ্য রিপোর্ট ইউ মেক উইথ ফন্ট সাইজ। আচ্ছা, ফন্ট সাইজটা 16 দিতে বলছে, এটা দিয়ে আপনারা যেখানে যেটা লাগে। এরপরে আসেন, মেক এ ফিক্সড অ্যাসেট শিডিউল অ্যাজ বিলো। একটা ফিক্সড অ্যাসেট শিডিউল করতে বলছে আমাদেরকে। তো ফিক্সড অ্যাসেট শিডিউল যদি করতে বলে, এটার হয়তো নমুনা দেওয়া থাকবে, আর দেওয়া না থাকলেও আপনারা একটু আইডিয়া করে নেবেন, বা এই আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। ফিক্সড অ্যাসেট শিডিউলটা বলতে বোঝায়, ফিক্সড অ্যাসেট শিডিউল বলতে বোঝায় আমার অ্যাসেট কত টাকার, টোটাল অ্যাসেটের বর্তমান মূল্যটা কত, এটা বের করব। অর্থাৎ অ্যাসেট কত টাকার আগে ছিল, নতুন করে কত টাকার ক্রয় করলাম, ডিপ্রিসিয়েশন কত পার্সেন্ট গেল, ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে এখন নিট অ্যাসেটের ভ্যালুটা কত দাঁড়াচ্ছে। আমি যদি কোনো সেলভেজ ভ্যালু বিক্রয় করি অথবা ডিসপোজাল হয়, এই সব যোগ বিয়োগ ক্যালকুলেশন করার পরে অ্যাসেটের যেই ভ্যালুটা দাঁড়ায় ওইটাই হচ্ছে, ওইটা যেই শিডিউলের মাধ্যমে করা হয় ওইটাকেই বলে অ্যাসেট শিডিউল। আচ্ছা, আমরা একটু অ্যাসেট শিডিউলটা দেখি। যদিও আমাদের এখানে কোনো ডিপ্রিসিয়েশনের রেট নাই, এই যে আমাদের ডাটার মধ্যে কোনো ডিপ্রিসিয়েশনের রেট ধরে নাই। আচ্ছা, ধরেন ডিপ্রিসিয়েশনের রেট একটা দিয়ে দিল প্রশ্নে, ডিপ্রিসিয়েশন রেট। ধরেন এখানে কি কি অ্যাসেট আছে, আমরা একটু ব্যালেন্স শিটটা দেখে আসি। অ্যাসেট আছে ফার্নিচার, কম্পিউটার ইকুইপমেন্ট, এই দুটোই আছে। অফিস সাপ্লাইস 3টে আছে। অফিস সাপ্লাইস 10%, অফিস ইকুইপমেন্ট 20%, ফার্নিচার 20%। এই 3টা বললো। তাহলে এখন আমরা ইয়েটা কিভাবে করব, অ্যাসেট শিডিউলটা। আচ্ছা, অ্যাসেট শিডিউলটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, আমাদের ওয়ার্কিংয়ে নিয়ে গেলাম। এখানে গিয়ে অ্যাসেট শিডিউল, অ্যাসেট শিডিউল, আচ্ছা, এটা এই লাইনের সাথে এটা ম্যাচ করে না, তারপর আপনারা ঠিকঠাক করে নিয়েন, অথবা আরেকটা শিটেও করতে পারেন। আচ্ছা, আমরা এখানে একটু দেখি। প্রথম হচ্ছে অ্যাসেট নেম। তো অ্যাসেট নেম হবে আপনার যতগুলো অ্যাসেট থাকবে ওই অ্যাসেটগুলোর নেম। অফিস সাপ্লাইজ, অফিস ফার্নিচার, কম্পিউটার ইকুইপমেন্ট। ও, আমি তো ফার্নিচার দিছি। আচ্ছা, এখানে যে 3টা নাম আছে ওই 3টাই দিবেন। 3টা দিলাম। এরপরে হচ্ছে এগুলা কোন গ্রুপে যাবে, গ্রুপ নেম বলতে
ধরেন কয়েকটা অ্যাসেটের, যেমন ধরেন চেয়ার টেবিল এগুলো পারচেস করলে এগুলো কোন গ্রুপে যায়, এগুলো যায় ফার্নিচারে, মোটরসাইকেল কার এগুলো হচ্ছে ভেহিকেলে, এরকমভাবে যে গ্রুপটা হয় ওইটা হচ্ছে গ্রুপ নেম। তো আমাদের অফিস সাপ্লাইজ এটা তো আলাদা কোনো গ্রুপ নাই, ওইটা অফিস সাপ্লাইজ গ্রুপেই গেল। তারপরে অফিস ফার্নিচার এটা যাবে ফার্নিচার অ্যান্ড পিকচার্স এরকম গ্রুপে, ফার্নিচার গ্রুপে দিলাম। কম্পিউটার ইকুইপমেন্ট এটা হচ্ছে অফিস অফিস ইকুইপমেন্ট। আচ্ছা এগুলো কি আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, যে একবারে মনে হয় এই প্রথম শুনতেছেন এরকম কিছু? না স্যার। নতুন কিছু না স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, নতুন মনে হলে তো আবার বিপদ। আচ্ছা এরপর হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজে যেটা যে পার্সেন্টেজ আছে ওই পার্সেন্টেজ আমরা বসাই দিব শুধু এখানে, এটা 20 এরপর হচ্ছে ওপেনিং কস্ট। এখন ওপেনিং কস্ট বলতে বোঝায় আপনার ধরেন অনেক সময় আমরা যে জার্নাল করে আসছি আগে ট্রানজাকশন থেকে, তো ওখানে লেখা থাকে যে অফিস ইকুইপমেন্ট কম্পিউটার ক্যাশ এগুলো নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে ওইটা হচ্ছে ওপেনিং কস্ট এরকম যদি থাকে। তো আমাদের এখানে তো সরাসরি শুধু ট্রানজাকশন দিছে, এখানে ওপেনিং কস্ট নাই, তাহলে আমাদের ওপেনিং কস্ট আসবে কি, জিরো আসবে, মানে নাই, আমাদের ওপেনিং কস্ট জিরো, জিরো। জিরো আসছে ওপেনিং কস্ট। এরপর হচ্ছে এডিশনাল। এডিশনালটা হচ্ছে আমাদের যে ট্রানজাকশন এইটা হচ্ছে এডিশনাল, এটা দিয়ে এডিশনাল বোঝায়, মানে পরবর্তীতে যেটা পারচেস করছে বছরের ট্রানজাকশন শুরু হওয়ার পরে যেটা করে ওটা হচ্ছে এডিশনাল। তাহলে এডিশনাল আমাদের এগুলোর প্রাইসটা এখানে আছে, জার্নালেও পাবেন অথবা এখানেও আছে। এডিশনাল। এরপর হচ্ছে ডিসপোজাল, যদি প্রশ্নে কোনো ডিসপোজাল থাকে ওইটা এখানে বসাইতে হবে, আমাদের তো কোনো ডিসপোজাল নাই। ডিসপোজাল মানে হচ্ছে নষ্ট হয়ে যায় না ওইটা। এরপর হচ্ছে ক্লোজিং কস্ট। তো ক্লোজিং কস্টটা হবে ওপেনিং কস্ট প্লাস এডিশনাল বা পারচেস মাইনাস ডিসপোজাল, এটা দিয়ে আমাদের ফাইনাল ক্লোজিং কস্টটা বের হবে। এ হলো ক্লোজিং কস্ট। আবার বলি, ক্লোজিং কস্ট হচ্ছে ওপেনিং কস্ট প্লাস এডিশনাল কস্ট মাইনাস ডিপ্রিসিয়েশন, সরি ডিপ্রিসিয়েশন না, ডিসপোজাল, ক্লোজিং কস্ট বের হবে। এরপর হচ্ছে ওপেনিং ডিপ্রিসিয়েশন, ওই যে গত বছরের কোনো যদি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন থাকে ওইটা ওপেনিং ডিপ্রিসিয়েশন হিসেবে চলে আসবে। তো গত বছরের কোনো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন নাই, ওইটা আসবে না। এরপরে হচ্ছে দিস ইয়ার ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে আমাদের কাজ। দিস ইয়ার ডিপ্রিসিয়েশন হচ্ছে এটা ইনটু আমাদের যে পার্সেন্টেজ ওই পার্সেন্টেজ আসবে, যেটা যে পার্সেন্ট, যেমন এটার ক্ষেত্রে হচ্ছে 20%, এটা আসবে। এরপরে হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ওপেনিং ডিপ্রিসিয়েশন প্লাস দিস ইয়ার ডিপ্রিসিয়েশন ইকুয়াল টু অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হয়, মানে এটা প্লাস এটা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বের হয়। এগুলো তো কিছুই নাই, যা ইয়ে আছে এটা থাকবে। এরপর হচ্ছে রিটার্ন ডান ভ্যালু। রিটার্ন ডান মানে মানে একবারে সমাপনী যেই মূল্য দাঁড়াচ্ছে অ্যাসেটের, তো এটা মাইনাস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা হলো অ্যাসেট শিডিউল। পারবেন তো সবাই অ্যাসেট শিডিউলটা, পারা যাবে? জি স্যার। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া। স্যার পার্সেন্টেজটা একটু কোত্থেকে আছে এটা একটু খেয়াল করে নিন, একটু আবার বলবেন। কোনটা খেয়াল করেন না বলেন, পার্সেন্টেজ। কোন পার্সেন্টেজ? এখানে তো অনেক পার্সেন্ট, এগুলো কোথা থেকে আনছি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো এই যে প্রশ্নে দেওয়া থাকবে কোনটার কত পার্সেন্ট, এটা কোশ্চেনে দেওয়া ছিল। এই কোশ্চেনের মধ্যে ডিপ্রিসিয়েশনের একটা রেট দিয়ে দিবে, রেট না দিলে তো আপনি বসাবেন কিভাবে? ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা অ্যাসেট শিডিউল হয়ে গেল। এরপরে আমাদের কাছে কি আছে, অ্যানালাইটিক্স, সেলস অ্যানালাইসিস, এক্সপেন্স অ্যানালাইসিস।
সেলস অ্যানালাইসিস এবং এক্সপেন্স অ্যানালাইসিস এটা সহজ, কিন্তু সেলস অ্যানালাইসিস মানে আপনার কয় ধরনের সেলস আছে, কোনটা কত পর্যায়ে আছে এটা জানতে চায়। তো আমাদের এখানে আমাদের সেলস আছে মাত্র একটা। আচ্ছা, আমি আপনারা বোঝার সুবিধার্থে এখানে 2-3টা সেলস দিচ্ছি। হ্যাঁ, আপনারা কিন্তু মনে করেন এটা আবার কোত্থেকে আসতেছে। আমি আবারও বলতেছি, এই কোশ্চেনটা বোঝার সুবিধার্থে 2টা সেলস দিচ্ছি। একটা হচ্ছে সেলস রেভিনিউ, আর একটা দিয়ে ধরেন অ্যাডভার্টাইজিং রেভিনিউ, আর একটা দিলাম আদার্স রেভিনিউ। হ্যাঁ, দিয়ে আমি এখানে কিছু অ্যামাউন্টও বসাই দিলাম। মাইনাস 10,000, এটা মাইনাস 17,000, মাইনাস 17,000। আচ্ছা, হতে পারে সেলস অ্যানালাইসিস। তো সেলস অ্যানালাইসিস করার জন্য আমরা প্রথমে যেটা কপি করে আনছি এটা আমরা এখানে বসাই দিব। এটা তো কপি চলে গেল। এটা বসাইলাম। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে মাইনাস বাদ দিয়ে দিই আমরা। এখানে তো মাইনাসের কোনো দরকার নাই। দশ হাজার, 17,000। এটা অ্যানালাইসিস করা মানে এটাকে একটা চার্টে দেখাই দিব। এই এটা হচ্ছে সেলস অ্যানালাইসিস। সেম ভাবে আপনারা এক্সপেন্স অ্যানালাইসিস, এক্সপেন্স অ্যানালাইসিসে এক্সপেন্স যেগুলো আছে এগুলো বসাবেন। আর যেহেতু এক্সপেন্সগুলা আইটেম বেশি, এক্ষেত্রে আমরা বার চার্ট নিয়ে নিই, তাহলে একটু সুন্দর দেখা যাবে। মানে এটা হলো এক্সপেন্স অ্যানালাইসিস। এটা আইটেম কম থাকাতে এটাকে আমরা পাই চার্ট দিলাম। হ্যাঁ, পাই চার্ট। আর এটাকে বার চার্ট। উপরে লিখতে পারেন, এটাতে লিখে দিতে পারেন এটা হলো এক্সপেন্স এক্সপেন্স, আর এটাতে লিখবেন সেলস বা রেভিনিউ। রেভিনিউ, তাহলে এটা কি পারা যাবে? দেখেন আমাদের কোশ্চেনটা ছিল অ্যানালাইটিক্স, সেলস অ্যানালাইসিস, এক্সপেন্স অ্যানালাইসিস। এক্সপেন্স যা থাকবে তা একটা চার্টে দেখাই দিব, সেলসগুলো একটা চার্টে দেখাই দিলে এটাই অ্যানালাইসিস। আর ডিটেলস অ্যানালাইসিস ওইভাবে তার দরকার নাই, এখানে শুধু এতটুকু লিখলে হবে। পারবেন সবাই? জি জি স্যার। নাই করলে হয়তো করে নাই, বুঝতে সে তারটা তো পারবো। বলে লাভ নাই। যিনি করতে গিয়ে সমস্যায় পড়ছেন এরকম একজন বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, প্রবলেম এরকম যে অ্যাক্সিডেন্টলি মনে করেন যে এক্সপেন্স হবে, বাট ওটা আমি রেন্ট রেভিনিউ হিসেবে দেখায় দিছি। এখন সেক্ষেত্রে এটা পরে এডিট করব কিভাবে বা ঠিক করব কিভাবে, ওটা করতে পারতেছিলাম না। আর আরেকটা জিনিস হতেছে যে আপনি তো বাল্কে যে আপনার ইনভয়েস গুলা অ্যাড করে দেখানো হয়েছে এবং অ্যাপ্রুভের পোর্শন পর্যন্ত দেখানো হয়েছে, কিন্তু ওইখানে যদি কোনো একটা জার্নাল আমার ভুল হয়ে থাকে, তাহলে এটা এডিট বা ডিলিট করবো কিভাবে, সেই জিনিসটা একটু যদি একটু আবার দেখায় দিতেন। আচ্ছা আচ্ছা, বুঝছি। দুইও জায়গায় আপনি মানে একটু এক স্টেপ পেছনে আসতে চাচ্ছেন। জি, বুঝি না এক স্টেপ পিছনে বলতে। মানে আপনি ব্যাংক স্টেটমেন্ট ক্যাটাগরাইজ করছেন, তো আপনি সামনে চলে গেছেন, এখন আবার এটাকে পেছনে নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন কি ভুলবশত আমার হেডটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। হেড আচ্ছা, অফ অ্যাকাউন্টস এর যে ব্যাক, হেডটা থাকে ওটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, বুঝছি। ওইটা একটু দেখায় দেন। আচ্ছা, আমরা এই যে ব্যাংক জি স্টেটমেন্ট মানে ব্যাংক প্যানেলে আসলাম, অ্যাকাউন্টিং থেকে এই যে ব্যাংক অ্যাকাউন্ট এসে এখান থেকে
এই যে বেস নাম্বার আমাদের, এটা হলো আমাদের ব্যাংকে ক্লিক করলাম। ক্লিক করাতে আমাদের এগুলো সব অলরেডি রিকনসাইল হয়ে গেছে না? সব হয়ে গেছে। জি এখন জি ধরেন এই ট্রানজাকশনটা, ইলেকট্রিসিটি বিল যেটা, এটা আপনার ভুল জি হয়েছে। হ্যাঁ, এই জি ট্রানজাকশনটা ভুল হয়েছে। এখন আপনি এটাকে চেঞ্জ করবেন। এটার মধ্যে জাস্ট ক্লিক করবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে আচ্ছা রিমুভ অ্যান্ড রিডু, এটাতে ক্লিক করেন। ওকে ক্লিক করার পরে আপনি দেখেন এই যে রিকনসাইল প্যানেল, এটাতে দেখেন এখন একটা ট্রানজাকশন আছে। এটাতে আসি আমরা। এই যে একটা ট্রানজাকশন আমার এখন রিকনসাইলের অপেক্ষায় আছে, এই একটা ট্রানজাকশন। এখন আপনি আপনার আচ্ছা আবার হেড চেঞ্জ করে দেন। আবার চেঞ্জ করতে পারবো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কারণ এটা মিস্টেক হইতে পারে অনেক সময়, অনেকগুলো করি তো অনেক সময়। আচ্ছা ইনভয়েসের ক্ষেত্রে যদি করি আর কি, মানে ইনভয়েস আচ্ছা, ইনভয়েসে যাচ্ছি আমরা। আপলোড করার পরে অ্যাপ্রুভ করার পরে আর কিছু করতে পারবো না ইনভয়েস। আচ্ছা, দেখি ওইটাতে করা যায় কিনা, না যাইলে তো করতে পারবোই না। স্যার জি বলেন। স্যার এই যে ইনভয়েস থেকে আমরা ইনপুট করে সবগুলো একসাথে নিয়ে যাই, এটাতে আমার সমস্যা হয়েছে। তো আমি একটা একটা করে ইনভয়েস ক্রিয়েট করছি, যে প্রিন্ট ইন না, টাইপ লিমিটেড। এটা করলে হবে না। আপনাকে এই জন্য আপনি যদি ফাইলটা শেয়ার করতে পারতেন, তাহলে আপনাকে সামনে দেখতে পারতাম যে আপনার কোথায় ভুল হচ্ছে। এখন ধরেন আমাদের ফাইলে আমরা করলে তো ভুল হয় না, বা হইলে আমাদের সিস্টেমে আমরা দেখি যে এখানে ভুল হয়েছে বা ডেটে, কিন্তু আপনারটা কোথায় ভুল এটা ফাইল শেয়ার করলে ক্লিয়ার বোঝা যেত। এটা হতে পারে আপনার ডেট ফরম্যাটে ভুল হতে পারে, অথবা আপনি অ্যাকাউন্ট কোড ঠিকভাবে না দিলে স্যার ড্রাফটে যায়, ড্রাফট থেকে অ্যাপ্রুভ হয় না। ড্রাফটে তো যাবে। ড্রাফটে আপনার একটু ভুল ত্রুটি থাকলেও এটা ড্রাফট অ্যাপ্রুভের সময় এটা ফিল্টারিং করে ধরে। এর আগে ড্রাফটে থাকা মানে তো এটা আপনি জাস্ট একটু সেভ করে রাখছেন, মানে ভিতরে ইয়ে করে রাখছেন। এটা কিন্তু ফাইনাল আপনার অ্যাকাউন্টস এর কোথাও হিট করতেছে না, অ্যাকাউন্টস এর কোথাও এটা ট্রানজাকশনে কাজ করতেছে না, এই জন্য এটা ধরে না। কিন্তু যখন আপনি অ্যাপ্রুভ করবেন তখন আপনার অ্যাকাউন্টে এটা যাওয়া শুরু করে, ওই সময় এটা ধরে। সম্ভবত অ্যাকাউন্ট কোড ভুল করছে। কোড ভুল করতে পারেন, অথবা আপনি যে অ্যাকাউন্টের সার্ভিস রেভিনিউ বা ডিটেলস যেটা লেখেন, ওইখানে একটা ঘরে লিখছেন বাকিগুলো লেখেন না, মানে বিভিন্ন কারণে হতে পারে। আচ্ছা স্যার। আর ইনভয়েসের অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য ইনভয়েস এডিটে গেলে অপশন চেঞ্জ চলে আসে। আর একটা একটা করলে ইয়ে হয়, অনেক দেরি হবে। তো বেশি ট্রানজাকশন দিলে আপনি কিভাবে করবেন? সম্ভবত অ্যাসেসমেন্টটা কয় ঘন্টা টোটাল? হচ্ছে 4 ঘন্টা। আচ্ছা, 4 এগুলোর ঘন্টা। বিষয়ে আমরা সময় নষ্ট করব না, কারণ ওইগুলোর সময় অনেক আমি বলবো আপনাদেরকে শেষের দিকে। এগুলো এখন শুনবো না। অ্যাসেসমেন্ট 4 ঘন্টা হবে। আচ্ছা, এরপরে আর কারো কোনো প্রশ্ন আছে ব্যাংক স্টেটমেন্টে ইয়াতে ক্যাটাগরাইজে? স্যার স্যার একটা কোশ্চেন আছে স্যার। জি বলেন। স্যার আমি যে অ্যাটাচমেন্টটা স্যার আপলোড করছি স্যার, ওটা কি আমি টোটালি ডিলিট করে দিতে পারবো কিনা? হ্যাঁ পারবেন। স্যার এটা কিভাবে স্যার? আপনি এই এই যে স্টেটমেন্টগুলা, এগুলাকে সব রিডু করে ফেলবেন। রিডু করলে যখন, আচ্ছা আমি একটা দেখাই, একটা রিডু করলাম, এটা এখানে চলে আসছে। এই যে ব্যাংক স্টেটমেন্টের ট্রানজাকশনগুলো সব সিলেক্ট করে এখান থেকে ডিলিট, পুরো স্টেটমেন্ট আচ্ছা স্যার ঠিক আছে। কাজ আছে। ক্যাশ কোডিং তো আর একটু অ্যাডভান্স লেভেলে, অথবা ধরেন যারা আর একটু ইয়ে কাজ করেন, আমাদের এই লেভেলে এটার কাজ থাকে না। ক্যাশ কোডিং এর মাধ্যমে আপনি অনেক দ্রুত আপনার ট্রানজাকশন গুলাকে ক্যাটাগরাইজ করে ফেলতে পারবেন। একই রকমের ট্রানজাকশন বা অনেকগুলো ট্রানজাকশন একসাথে ক্যাটাগরাইজ করতে পারবেন ক্যাশ কোডিং এর মাধ্যমে।
আচ্ছা, আমাদের গতকালকে আমরা দেখছি, গত ক্লাসে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করে ক্যাটাগরাইজ করছি এবং রিকনসাইল স্টেটমেন্ট রিকনসিলিয়েশনটা রিপোর্ট তৈরি করছি। আজকে আমরা এটার আরো একটু কাজ ছিল, ব্যাংক স্টেটমেন্ট আপলোড করে ক্যাটাগরাইজ করে প্রফিট লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করা, প্রফিট লস এবং ব্যালেন্স শিট তৈরি করা। তো এটা সহজ, এটা শুধু রিপোর্ট বের করব আমরা। অ্যাকাউন্টিং রিপোর্ট, অ্যাকাউন্টিং থেকে আমরা রিপোর্টে যাব। সফটওয়্যারের ভিতরে হ্যাঁ, জাস্ট রিপোর্টটা তৈরি করলে হয়ে যাবে না? জি। ও আচ্ছা আচ্ছা। এই যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, কাজ কিন্তু আমরা আগে করে ফেলছি, স্টেটমেন্ট আপলোড করে ক্যাটাগরাইজ করছি, ওইখানে কাজ শেষ। এখন যে রিপোর্ট বলে সেটাই দেখাই দিব। বুঝতে পারছি বুঝতে পারছি। আমি ভাইয়া আপনার এটা বলছেন তো, আমি আরো হোমওয়ার্কের ভিতরে ভাবছি এটা মনে হয় এক্সেল এর ভিতরে করতে হবে, এজন্য আমি আরো এক্সেল করে তারপর ওইটা পাঠাইছি। সেটা না। আচ্ছা, আমাদের ডেটটা কত ছিল ব্যাংক স্টেটমেন্টে মনে আছে? 2022 সালে ছিল 22 না জানুয়ারি মাস। 23 নাকি 22? তো 22 ছিল, পাইছিলাম। আচ্ছা 22 দেই, 22-এর জানুয়ারি 1 তারিখ, 22-এর জানুয়ারি 31 তারিখ দিয়ে আপডেট, মানে ওই ডেট রেঞ্জটা দিলে আমাদের স্টেটমেন্টটা চলে আসবে। না, এখানে কোনো ট্রানজাকশন নাই। 23 সালে মনে হয় ছিল এটা, 23-এর জানুয়ারির 31। হ্যাঁ 23 সালে ছিল। আদার্স রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। আচ্ছা 23 সালে আমরা আরেকটা কাজ করি, কারণ এখানে তো অনেক ধরনের ট্রানজাকশন আছে, আমরা একটু দেখে আসি, তা না হলে আবার ভুল হবে আমাদের। যেহেতু আমরা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করছি, তাহলে ওই স্টেটমেন্টটাতে একটু দেখে আসি ডেটগুলা। এই যে স্টেটমেন্ট 22-এর ফেব্রুয়ারি। ও আচ্ছা, 22-এর শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা, তাহলে 22-এর ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 22 ফেব্রুয়ারি 28 তারিখের। এই যে এটা হলো আমাদের ইনকাম স্টেট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তো এটাকে আমরা এক্সপোর্ট করে পিডিএফ এ রেখে দেব। এটা হলো আমাদের রিপোর্ট। এরপর হচ্ছে আমাদের ব্যালেন্স শিট করতে হবে, আবার অ্যাকাউন্টিং থেকে রিপোর্ট, এবার যাব আমরা ব্যালেন্স শিটে। এখানে খুঁজবেন, এখানে যদি একান্তই না পান তাহলে এখানে জাস্ট লিখলে চলে আসবে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটা আমার কত হবে, 2022-এর ফেব্রুয়ারি 28 তারিখ। এই যে ব্যালেন্স শিট, এটা এক্সপোর্ট পিডিএফ। দুইটা রিপোর্ট আমাদের রেডি হয়ে গেছে, এই দুইটা রিপোর্ট অ্যাসেসরকে আমরা দেখাই দিব। পারবো না এটা? পারবো। জি ভাইয়া পারবো। আচ্ছা, আর আমরা জার্নাল দেখছি না, জার্নাল কিভাবে করে? হ্যাঁ দেখানো হয়েছে। আচ্ছা, এখন আমি কি সফটওয়্যারে ভাইয়া, সফটওয়্যারে কি করতে সেটা? হ্যাঁ সফটওয়্যার, জার্নাল তো সফটওয়্যারেই করবেন, এক্সেলে তো জানেনই। জি 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 জি। আচ্ছা, আমরা কি সামনের দিকে অন্য কিছু করব নাকি অতীতের অনেক কাজ কিন্তু আপনাদের বাকি আছে, বিশেষ করে সফটওয়্যারের কাজগুলা, নাকি সফটওয়্যারের কাজগুলো আপনারা শেষ করবেন আজকে? আর আমি আজকে কিছু আপনাদের রিটেন কোশ্চেন দিব, এগুলোও রাত্রে শেষ করবেন। স্যার একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ইনভয়েসটা, ওই যে ভুল হইলে ইনভয়েসটা আসলে কি ইনভয়েসের কি সমস্যা? ভুল হয়েছিল কিন্তু এটা এডিট করতে পারছি না বা ডিলিট।
আচ্ছা, ইনভয়েসটা যদি আপনার ভুল হয়, ভুলের পর্যায়ে আছে, দেখেন এখানে একটু বুঝে নেন। ইনভয়েসটা যদি ড্রাফটে থাকে সেক্ষেত্রে ভুল হইলে ইনভয়েসটা ডিলিট করা যায়। আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে সরাসরি ডিলিট করা যায় না। আমি ধরেন একটা সহজ উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনি একটা ফাইল, যারা অফিস আদালতে আছেন, আপনি একটা ফাইল আপনি একবারে সবার নিচের স্টেপে আছেন, ধরেন ডেস্কে আছেন, আপনি একটা ফাইল তৈরি করছেন, এটা পরবর্তীতে আপনার বসের কাছে চলে যায়। আপনি প্রথমে সিগনেচার করেন, এরপরে বস সিগনেচার করে, এরপরে বসের উপরে যদি থাকে তার কাছে যায়। এখন ধরেন আপনার একটা ইনভয়েস তৈরি হয়ে এইখানে কিন্তু এই জেরোতে কাজগুলা এই স্টেপে হয়। নিচে যে থাকবে সে ইনভয়েসটা ড্রাফট আকারে তৈরি করবে, তারপরে তার এই ড্রাফট তার বসে দেখবে, দেখে যদি অ্যাপ্রুভ করার মতো হয় সে অ্যাপ্রুভ করবে, হ্যাঁ, অ্যাপ্রুভ করে দিবে। তো আপনার একটা ফাইল যদি অ্যাপ্রুভ করে আপনার বস, তাহলে আপনি নিচের থেকে কি ওই ফাইলটা বা ওই নথিটা কি আপনি ডিলিট করে দিতে পারবেন, ছিঁড়ে ফেলতে পারবেন? আর না ভাইয়া, পারবো না তো। পারবো না। তাহলে এটা পারবে কে? আপনার বসে পারবে, কারণ সে সিগনেচার করছে, তার নলেজে আছে, সে এখন চাইলে এটা প্রয়োজন নেই, সে ছিঁড়ে ফেলতে পারে, এরপরে আপনার কাছে আসবে। সে ধরেন একটা এটাকে ক্যান্সেল করে আপনার কাছে পাঠাই দিল যে এটা উঠবে না, এটা বাদ, তখন আপনি এবার ছিঁড়ে ফেলতে পারেন বা এবার যা ইচ্ছা করতে পারেন। সেম আমাদের জেরোতে কাজগুলো এরকম, যদি ড্রাফট আকারে থাকে সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিতে পারবেন। আর যদি ড্রাফট না হয়ে এটা অ্যাপ্রুভে চলে যায় তাহলে এটা আরেকজনে, মানে আপনার উপরস্থ কেউ অ্যাপ্রুভ করছে, সেক্ষেত্রে এটাকে ডিলিট করতে হলে আগে তার অ্যাপ্রুভটাকে ক্যান্সেল করে নিচে নিয়ে আসতে হবে, মানে অ্যাপ্রুভকে ক্যান্সেল করাইতে হবে, এরপরে আপনি এটাকে ডিলিট করতে পারবেন। আর অথবা আপনি যদি চান তাহলে আপনার বস সে এটাকে এডিট করতে পারবে। তো কিভাবে আমরা একটু দেখি। সরাসরি ডিলিট করতে হলে আমাদের এই ড্রাফটে থাকতে হয়। তো আমাদের সবগুলা ইনভয়েস কিন্তু এই যে ওয়েটিং পেমেন্টে চলে গেছে, অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গেছে। জি। আচ্ছা, এইগুলো হচ্ছে আমার অ্যাপ্রুভ ফাইল। এখন আপনার মনে হচ্ছে যে কেউ কিছু বলছেন নাকি? না না ভাইয়া, সরি। আচ্ছা, ধরেন এই ইনভয়েসটা, এটা এই হাসান, এই টাকা, এই তারিখ। এখন আপনার এখানের মধ্যে হয় ধরেন তারিখ ভুল করছেন, অথবা আপনি অ্যামাউন্টে ভুল করছেন ইনভয়েস তৈরির সময়। তাহলে এই হাসান এটাতে ক্লিক করেন, ইনভয়েসটাতে ক্লিক করেন আপনি। মানে এখন আমরা ইনভয়েসটা ড্রাফটে নাই, এজন্য ড্রাফট থেকে সরাসরি ডিলিট করতে পারি নাই, আমরা চলে আসছি এটা মানে দ্বিতীয় স্টেপে চলে আসছি। দ্বিতীয় স্টেপে এসে এখন আপনি কি চাচ্ছেন, এটা হয়তো ভুল হয়েছে, ভুল হয়েছে কি এটা সার্ভিস রেভিনিউতে যাবে না, বা এটার অ্যামাউন্টটা চেঞ্জ হবে, অথবা এটা ডেট চেঞ্জ হবে, এরকম কিছুই তো আমরা চেঞ্জ করব। তাহলে এটার এখান থেকে এই যে এডিট, এই এডিটে গিয়ে আমরা এখন এটাকে চেঞ্জ করতে পারবো। এই যদি মনে হয় যে না এই অ্যাকাউন্টে যাবে না, আমরা এখানে এটাকে চেঞ্জ করে দিতে পারবো, ডেট চেঞ্জ করতে পারবো, যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো। আবার এটা যদি ধরেন ইনভয়েস তো তৈরি হয়েছে কিন্তু পেমেন্ট কিন্তু এখনো আসে নাই, এই ইনভয়েসটার কি পেমেন্ট আসছে? আসে নাই। যদি ইনভয়েসের পেমেন্ট আসে তাহলে আরেকভাবে এটাকে ডিলিট করতে হয়। এখন আমরা যেহেতু অ্যাপ্রুভ পর্যায়ে আছি, এখান থেকে আবার আমরা চাইলে ডিলিট করতে পারবো। এই স্টেপে এসে এই যে এটাতে ক্লিক করে এই যে ভয়েড, BOID, এই ভয়েড, ভয়েসটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ এটা বাতিল হয়ে যাবে, মানে এটাই শেষ হয়ে যাবে আর কি। ইনভয়েস নাম্বারটা থাকবে, বাট ইনভয়েসটা বাতিল থাকবে আর কি। এটা মানে এটা আপনার অ্যাকাউন্টে আর হিট করবে না। জি। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এইভাবে আমরা, আর যদি ড্রাফটে থাকে তাহলে সরাসরি এখান থেকে সিলেক্ট করে সরাসরি ডিলিট করে দিতে পারবেন একসাথে। ব্যাংকের মতন যেভাবে করে থাকে। হ্যাঁ, একসাথে অনেকগুলো আপনি চাইলে ডিলিট করতে পারবেন ড্রাফটে থাকলে। আর যদি আপনি পেইডের ভিতরে থাকবে না, পেইড হয়ে গেলে, পেইড হয়ে গেলেও আপনি আবার এটাকে পিছনে আনতে হবে। এই যে এখানে পেইড যে লেখা থাকবে, এটার আন্ডারে চলে আসবে। হ্যাঁ, তখন এখানে চলে আসবে। আচ্ছা, রিপোর্টিং এর আন্ডারে কখন আসবে ভাইয়া?
রিপোর্টিং মানে এই যে পেইডের পাশে রিপোর্ট নাকি রিপিটিং রিপিটিং এটা মানে কোনো ইনভয়েস যদি আপনার প্রত্যেক মাসে রিপিট হয় বা 15 দিন পর পর রিপিট হয় এরকম আর ওইটার কি। জন্য। বুঝতে পারছি। আচ্ছা তাহলে আপনারা মানে কাজ চাইলে আরো একটু করাইতে পারি আজকে, কিন্তু আমি চাচ্ছি আপনারা ফিসের কাজগুলো একটু ভালো করে দেন। যার যেখানে গ্যাপ আছে, এখন তো 10টা বাজতেছে, আপনারা 12টা পর্যন্ত কাজগুলো করে দেন। সবাই করবেন তো 12টা পর্যন্ত? ভাইয়া ফুল একটা সেটের যদি একটা কোশ্চেন দেন একেবারে A to Z, একেবারে জার্নাল থেকে শুরু করে